আমার বন্ধুর নাম রাজীব। 2007 সালে কলেজে পড়াকালীন প্রমি নামের এক মেয়ের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়। প্রথমে কলেজের বন্ধু বান্ধবের মধ্যে ব্যাপারটা কেউ না জানলেও বছর খানেকের মধ্যে সেটা জানাজানি হয়ে যায়। সত্যি বলতে তারা দুজনকে অনেক ভালোবাসত, তবে ঝামেলা বেঁধে যায় 2012 সালের মাঝামাঝি একটা সময়। প্রমির মা আগে থেকেই রাজীবের সাথে সম্পর্কের ব্যাপারটা জানলেও প্রমির বাবা ব্যাপারটা জানতেন না। তিনি বিভিন্ন জায়গা থেকে মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ আসতে থাকায় একটা সময় তিনি মেয়ের বিয়ে দিতে রাজি হন। কিন্তু ব্যাপারটা প্রমি মেনে নিতে পারছিল না, তাই বাধ্য হয়ে তার মাকে দিয়ে বাবাকে সবটা জানায়। আর বন্ধু রাজীব তখন মাত্র অনার্স 3rd ইয়ারে, আর তার পরিবারের আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না বললেই চলে। সবটা জানার পর প্রমির বাবা আমার বন্ধু রাজীবের সাথে মেয়ের বিয়ে দিতে নারাজ। তার স্ত্রী আগে থেকে সবটা জানার পরেও তাকে কিছু না জানানোয় তিনি বেশ ক্ষিপ্ত হয়ে যান এবং তার স্ত্রীর ওপর চাপ সৃষ্টি করতে থাকেন মেয়েকে বিয়েতে রাজি করানোর জন্য। তবে প্রমিকে কোনোভাবেই অন্য কোথাও বিয়ে করতে রাজি করানো সম্ভব হচ্ছিল না। তাই একটা সময় প্রমির মা আর কোনো রাস্তা না পেয়ে আত্মহত্যার কথা বলে প্রমিকে রাজি করান। মাকে সবাই ভালোবাসে, কোনো সন্তান কখনোই নিজের চোখের সামনে তার মাকে মৃত অবস্থায় দেখতে চাইবে না। তাই প্রমিও সেদিন তার মায়ের মুখের ওপর কিছুই বলতে পারেনি। ওই দিন বিকেলে প্রমি আমার বন্ধু রাজীবকে ফোন করে সবটা জানায় এবং সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নেয়। প্রমির কথাগুলো শুনে রাজীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে অনেকবার প্রমিকে বোঝানোর চেষ্টা করেছে এবং পরিবারের সাথে কথা বলার ব্যাপারেও জানিয়ে। এভাবে আরো অনেক দিন কেটে যায়। প্রায় 7 মাস পর আমি মায়ের কাছ থেকে জানতে পারি প্রমি প্রেগন্যান্ট। এখন থেকে সে বাপের বাড়িতেই থাকবে। বেশ অনেক দিনের বন্ধুত্ব থাকায় প্রমিকে কংগ্রাচুলেট করতে ওই দিন বিকেলে আমি আর আমার মা ওদের বাড়ি যাই। কিন্তু ওখানে গিয়ে যা দেখি তা সবার চোখের পানি এনে দিয়েছিল। সেই পুরনো প্রমিকে আর চেনাই যাচ্ছিল না। চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে আর জীর্ণ শীর্ণ শরীর। ওকে দেখে প্রচন্ড রকমের অসুস্থ মনে হচ্ছিল। আন্টিকে ওর এরকম আচরণ বা এরকম অবস্থার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন প্রমি প্রায় 3-4 মাস ধরে অসুস্থ। অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কেউ সেভাবে কিছু বলতে পারে না। হয়তো প্রেগন্যান্সির জন্য এরকম হতে পারে। কিন্তু সত্যি বলতে প্রমির অবস্থা নিজের চোখে বিশ্বাস করার মতো ছিল না। মনের গভীরে এক প্রকার দুঃখ নিয়ে আমরা সেদিন ওদের বাড়ি থেকে চলে আসি। এর ঠিক 3 দিন পর আমি আর আমার মা আবারও প্রমিতের বাসায় যাই। কিন্তু প্রমির অবস্থা দেখে এবার আরো বেশি চমকে উঠি। সবচেয়ে বেশি অবাক করা বিষয় হলো মাত্র 3 দিনে ওর ওজন প্রায় 2.5 কেজি কমে গিয়েছে। চোখের সামনে এমন দৃশ্য দেখে আমার মনে একটু সন্দেহ জাগতে থাকে। তাই প্রমির মাকে একজন ভালো হুজুর দেখাতে বলি। আমার কথা মতো আন্টি ওই দিন রাতেই মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসেন, কিন্তু সেই ইমাম সেভাবে কিছু জানাতে পারেননি। এর পরের দিন সকালে ঘটে এক অদ্ভুত ঘটনা। দীর্ঘ 7 মাস পর রাজীব বাড়ি ফিরে আসে। খবরটা এলাকায় ছড়িয়ে গেলে অনেক মানুষ রাজীবকে দেখার জন্য ওর বাড়িতে ভিড় করে। সে সময় এলাকার মানুষের মুখে শুধু একটাই প্রশ্ন, এতদিন কোথায় ছিল? তবে রাজীব এই প্রশ্নের উত্তর কাউকে দেয়নি। প্রাণের বন্ধুকে এতদিন পর দেখার জন্য আমি ছটফট করছিলাম। তাই দেরি না করে ওই দিন সকালেই আমি ওদের বাড়ি চলে যাই। ওখানে গিয়ে অনেকক্ষণ কথা হয়, কিন্তু ও এতদিন কোথায় ছিল বা কি করছিল সেটার উত্তর আমাকে ও বলছিল না। যাই হোক, ওই দিনের পর থেকে প্রায় প্রতিদিনই আমি রাজীবের সাথে দেখা করতে যেতাম। এমনই একদিন কথায় কথায় রাজীবকে আমি প্রমির প্রেগন্যান্সি আর অসুস্থতার ব্যাপারটা জানাই। ভেবেছিলাম কথাটা শুনে ও খুব কষ্ট পাবে, কিন্তু মুহূর্তে হওয়ার কারণে সেখানে পৌঁছতে খুব একটা দেরি হয়নি। ওখানে পৌঁছে দেখলাম আশ্রমের চারপাশে সেই তান্ত্রিকের কিছু চেলা ঘুরে বেড়াচ্ছে। রাজীব আমাকে রেখেই দৌড়ে ওদের কাছে গিয়ে কিছু একটা বলে ফিরে আসে। ও বলে ওরা কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছে, ওনার সময় হলে ডেকে নেবেন। আমরা বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষার পর একজন এসে রাজীবকে ডেকে নিয়ে যায়। আমিও পেছন পেছন হাঁটতে শুরু করলে বাকি লোকগুলো আমাকে থামিয়ে দেয়। প্রায় আধ ঘন্টা অপেক্ষার পর রাজীব সেই তান্ত্রিকের ঘর থেকে বিষণ্ণ আর মলিন মুখে বেরিয়ে আসে। কাছে গিয়ে কারণটা জিজ্ঞেস করতেই ও বলল তান্ত্রিক সাহায্য করতে রাজি হয়নি। বাড়ি চল, সবটা বলছি। রাজীবকে নিয়ে বাড়ি ফেরার পর ও নিজে থেকেই একে একে আমাকে সবটা বলতে থাকে। সত্যি কথা বলতে ওর কথাগুলো শুনে আমি রীতিমতো চমকে উঠেছিলাম। ও বলল 7 মাস আগে যখন শেষবারের মতো তোর সাথে দেখা করেছিলাম তখন মাথায় শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছিল, আর সেটা হলো প্রতিশোধ।
আমি প্রমিকে নিজের ছাড়া অন্য কারো হতে দিতে পারি না। আমি নিজের সহ্যের সীমা হারিয়ে ফেলেছিলাম। তাই ওই দিন রাতেই আমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। প্রথমে ভেবেছিলাম নিজের হাতে ওর স্বামীকে শেষ করে দেব, কিন্তু কোথায় কিভাবে করব কিছুই মাথায় আসছিল না। আর ঠিক সেই মুহূর্তে রাস্তার মাঝে আমাকে ছটফট করতে দেখে একজন লোক আমার দিকে এগিয়ে আসেন। অবাক করা বিষয়, তিনি ধীরে ধীরে আমার সাথে কথা বলে আমাকে শান্ত করে দেন। যেখানে আমি আমার পরিবারের সবার উপর ক্ষিপ্ত ছিলাম, বন্ধুদের সাথে কথা বলতে ভালো লাগছিল না, সেখানে একজন অপরিচিত ব্যক্তির দু একটা কথায় আমি কেমন শান্ত হয়ে গেলাম। আমি কিছু না বলতেই তিনি বললেন, আমার মনে হচ্ছে তুমি অনেকটা মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। আমিও একদিন তোমার মতো বাড়ি ছেড়েছিলাম। জানি না কি তোমার দুঃখ, তবে আমার দুঃখের কথা তোমার সাথে শেয়ার করতে পারি। এই বলে তিনি নিজের দুঃখের কথাগুলো আমাকে বলতে শুরু করেন। ওনার কথা শেষ হলে একটা সময় আমিও নিজের ব্যাপারে সবটা বলতে থাকি, এমনকি প্রতিশোধের ব্যাপারেও বলে দেই। ঠিক তখনই তিনি আমার কাঁধে হাত রেখে বলেন, চিন্তা করো না বন্ধু, আমি তোমাকে সাহায্য করব। আমার পরিচিত একজন সাধক আছে, তিনি সব কিছু করতে পারেন। আশা করি তোমার মনের ইচ্ছেও পূরণ করে দেবেন। মনের ভেতর প্রতিশোধের আগুন জ্বলতে থাকায় আমি 7-5 না ভেবে ওনার সাথে চলে যাই। আর সেদিন মধ্যরাতেই সেই তান্ত্রিকের সাথে আমার প্রথম পরিচয় হয়। লম্বা জটা মাথা চুল, বিশাল দড়ি, পরনে টকটকে লাল রঙের কাপড়, সাথে কপালে সিঁদুর টিকা। আমি কাছে গিয়ে কিছু বলার আগেই তিনি নিজে থেকে একের পর এক আমাকে আমার সমস্যাগুলোই বলতে থাকেন। আমি অবাক হয়ে তার পায়ে পড়ে যাই আমাকে সাহায্য করার জন্য। তিনি আমাকে বলেন, তোকে আমি সাহায্য করতে পারি, তবে আমার কিছু জিনিসের প্রয়োজন। যেমন যার উপর তুই প্রতিশোধ নিতে চাস তার পরনের ব্যবহারকৃত কিছু জিনিস, জোড়া কবরের মাটি আর নদীর পানি প্রয়োজন। তুই নিজে যদি যোগ্য করে প্রতিশোধ নিস তাহলে সফল হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এখানেও একটি শর্ত আছে, যতদিন না কাজ শেষ হবে তুই কারো সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবি না। তান্ত্রিকের বলা সবকিছুই নিয়ে আসা আমার পক্ষে সম্ভব ছিল, আর সে সময় প্রতিশোধ ছাড়া অন্য কিছু আমি ভাবতে পারছিলাম না। তাই যজ্ঞের ব্যাপারে আমি রাজি হয়ে যাই। সেই রাতেই সব জিনিসপত্র জোগাড়ের জন্য আমি আবার বাড়িতে ফিরে আসি। আমার কাছে প্রমির উপহার দেয়া এবং ব্যবহার করা কয়েকটা জিনিস ছিল, আর সেগুলো নিয়েই আমি সরাসরি কবরস্থানে চলে যাই। ওখানে গিয়ে জোড়া কবর থেকে মাটি নিয়ে চলে যাই নদীর পাড়ে। এতক্ষণ কোনো সমস্যা না দেখা দিলেও নদীর পানি নিয়ে তান্ত্রিকের আশ্রমে ফিরে আসার সময় ঘটে এক অদ্ভুত ঘটনা। বারবার আমার মনে হচ্ছিল আমার পেছনে কেউ একজন আসছে, কিন্তু পেছনে তাকিয়ে কাউকেই দেখতে পাইনি। কিছু দূর এগোনোর পর আমার মনে হচ্ছিল আশপাশ থেকে নূপুরের শব্দ আসছে, কিন্তু এবারও কাউকে দেখতে পাইনি। আমি যখন আশ্রমের খুব কাছে, তখন আমার মনে হচ্ছিল আমার মা আর প্রমি দুজন একসাথে আমাকে পেছন থেকে ডাকছে। আমি প্রথমে প্রচন্ড রকমের অবাক হয়ে যাই, মা এখানে আসবে কি করে, আর প্রমি তখন ঢাকায় থাকে। ওরা দ্বিতীয়বার আমাকে ডাক দেওয়ার পর যেই না আমি পিছন ঘুরে তাকাবো, ঠিক তখনই সামনে থেকে একজন আমার মাথায় হাত রেখে পেছনে ঘুরতে বাধা দিল। আমি সামনের দিকে চোখ তুলে তাকাতেই দেখি এটা সেই লোকটা যিনি আমাকে তান্ত্রিকের সাথে পরিচয় করিয়েছেন। আমি তাকে দেখে এক প্রকার হকচকিয়ে গিয়েছিলাম, কারণ আমি যখন সামনে তাকিয়ে হাঁটছিলাম তখন পুরো রাস্তা ফাঁকা ছিল, চাঁদের আলোয় চারিদিক স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তাহলে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ইনি কোথা থেকে এসে হাজির হলেন? আমি ওনাকে কিছু বলার আগেই তিনি বললেন, পেছনে তাকিও না, তোমার প্রতিশোধ চাই না? প্রতিশোধ? যদি সত্যি প্রতিশোধ নিতে চাও তাহলে পেছনে না তাকিয়ে সোজা আশ্রমে চলে যাও। প্রথমে আমার মা আর প্রমির কণ্ঠ শুনে মনটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু প্রতিশোধের কথা মাথায় আসতেই আবারও সবটা কেমন গুলিয়ে গেল, আর আমাকে সামনে এগোতে বলে সেই লোকটা কোথায় যেন হারিয়ে গেল। কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছিলাম হাওয়ায় ভেসে ভেসে ওনার কণ্ঠস্বর আমার কানে পৌঁছচ্ছে, সামনে এগিয়ে যাও, পেছনে তাকাবে না কিন্তু। সত্যি কথা বলতে তখন আমার মধ্যে একটা ঘোর কাজ করছিল। খুব ক্লান্ত লাগছিল নিজেকে, তাই ওনার হুট করে গায়েব হয়ে যাওয়াটা আমার মাথায় আসেনি। ওনার কথা মতো কিছু দূর এগোনোর পর আবারও সেই ডাক, পেছন থেকে মা আর প্রমি আমার নাম ধরে অনবরত ডেকেই চলেছে। একটা সময় আর সহ্য করতে না পেরে আমি দৌড় দেই আর আশ্রমের সামনে গিয়ে পড়ে যাই। এরপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন ছিল সকাল। চোখ খুলতেই দেখি তান্ত্রিকের চেলাগুলো আমাকে চারপাশে একটা গণ্ডি তৈরি করে বসে আছে।
আমি উঠে বসতেই পেছন থেকে তান্ত্রিক বলে উঠল, প্রথম কাজে তুই সফল হয়েছিস, আজ থেকে তোর আসল কাজ শুরু। ওই দিনের পর থেকে আমাকে আগুনের সামনে বসিয়ে বিভিন্ন যজ্ঞ করানো হতো। যজ্ঞ শেষে প্রমির ব্যবহৃত জিনিস আর জোড়া কবরের মাটি দিয়ে একটা পুতুল বানানো হতো। পুতুলটা একদিনে বানানো হয়নি, প্রায় 27 দিন সময় নিয়ে তান্ত্রিক পুতুলটা বানায়। আর 28 দিন রাতে একজন সদ্য প্রয়াত লোকের কাফনের কাপড় থেকে লম্বা একটা অংশ কেটে নিয়ে আসতে বলে আমাকে। এরকম কাউকে কোথায় পাওয়া যাবে সেই ঠিকানা তান্ত্রিক আগেই জানিয়ে রেখেছিল। তাই আমিও ছদ্মবেশে সেই জায়গায় পৌঁছে যাই আর রাতে লাশ পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে নেই। অপরিচিত হবার কারণে কয়েকটা ব্যাপার নিয়ে সন্দেহ করলেও আমি কাজটা করতে সফল হই। পরের দিন যজ্ঞের কাজটা বন্ধ ছিল। ওই দিন রাতে ঘুমানোর পর আমি এক অদ্ভুত স্বপ্ন দেখি। আমি দেখলাম বেশ সুদর্শন একজন পুরুষ আমার কাছে এসে বলছে, কাজটা তুমি একদমই ঠিক করো।